হচ্ছে অ্যালভিওলার ব্যাপারে বলা হয়েছে। অ্যালভিওলা হচ্ছে অ্যাকচুয়াল এক্সচেঞ্জ এরিয়া, যেখানে এয়ারটা এক্সচেঞ্জ হবে। তো এটা রিল্যাক্সও করে, এক্সপ্যান্ডও করে। মিউকাস থেকে একটা স্টিকি সাবস্টেন্স যেটা এপিথেলিয়াল সেলস থেকে বেরোয় এবং এরা ট্র্যাপ করে ফেলে ডাস্ট বা মাইক্রোবকে। যত মিউকাস তুমি বেশি সিক্রেট করবে তত সারফেস টেনশন বাড়বে, কিন্তু সেটা কাম্য নয়, মানে সেটা প্রবলেম করতে পারে ইন রেসপিরেশন অ্যান্ড পারফিউশন। তাই মিউকাস যাই তৈরি হচ্ছে এপিথেলিয়াল সেল দিয়ে সেটা তাদের করে টাইপ টু অ্যালভিওলার সেলস সরিয়ে দেয়, ঠিক আছে। আর অ্যালভিওলার সেল যখন স্ট্রেচড হয় তখন টাইপ 2 সিক্রেট করে একটা সারফেক্টেন্ট যার নাম হচ্ছে ডাইপামিটোয়াইল ফসফ্যাটিডাইল কোলিন, উইচ ইজ দ্য লাইপোপ্রোটিন, এবং এটা ডিটারজেন্ট হিসেবে কাজ করে, মিউকাসগুলোকে ভাঙতে সাহায্য করে এবং সারফেস টেনশনটাকে করে। সারফেস টেনশন কমাতে হবে, সারফেস টেনশন বেড়ে গেলে কোল্যাপস হয়ে যেতে পারে। অলওয়েজ রিডিউস সারফেস টেনশন রাখতে এটা সাহায্য করে, প্লাস মিউকাসকে কাটানোর জন্য থাকে স্টিরিওসিলিয়া। নেক্সট হচ্ছে তোমার ওই সিরিয়াসলি যেগুলো সরাচ্ছে মিউকাসকে, সিগারেট স্মোক সেটাকে ইনঅ্যাক্টিভেট করে দেয়, অ্যাজ রেজাল্ট আরও বেশি মিউকাস ডিপোজিশন হয় স্মোকার্সদের ক্ষেত্রে, ঠিক আছে। আর সারফেক্টেন্টও তাদের ক্ষেত্রে তৈরি হয় না বা খুব কম তৈরি হয়, ঠিক আছে। এই সারফেক্টেন্টটা আমাদের প্রেগনেন্সির সময় 6 থেকে 7 মাস অফ দ্য প্রেগনেন্ট বেবি যখন তার মধ্যে তৈরি হবে, তো অনেক ক্ষেত্রে ইনফ্যান্টস ও প্রিমেচার বেবিদের ক্ষেত্রে তৈরি হয় না, কারণ 6 বা 7 মাসের পর থেকে তৈরি হচ্ছে। তো কোনো 5 মাসের বাচ্চার ক্ষেত্রে তো সেটা নেই। তো কোনো প্রিমেচার যদি বেবি আগে মানে বার্থ নিয়ে নেয় তাহলে কিন্তু তার ক্ষেত্রে এই রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমটা দেখতে পাওয়া যাবে। সেক্ষেত্রে তাকে আর্টিফিশিয়াল সারফেক্টেন্ট বাইরে থেকে প্রোভাইড করতে হবে, ঠিক আছে। এবার লাং ভলিউম, এই যে ব্রিদিং সাইকেল মানে এক্সপিরেশন অ্যান্ড ইন্সপিরেশন 3+2=5 এবং রেটটা দেখে নেবে। ইনফ্যান্টদের ক্ষেত্রে একটু বেশি হয়, সেটা স্পিডোমিটার দিয়ে মাপার। এগুলো জাস্ট তুমি দেখে নিও যে টোটাল টাইডাল ভলিউম হয়, তারপর যতটা নেবো আইআরভি এবং যত ছাড়বো ইআরভি। আর ভাইটাল ক্যাপাসিটি, এই তিনটে অ্যাডিশন। রেসিডুয়াল ভলিউম হচ্ছে এটা এক্সচেঞ্জ হবে না, ঠিক আছে। এটা জাস্ট থাকে যাতে লাংটা কোলাপস না করে। এটা আবার 1 লিটার মতো, এবং টোটাল লাং ক্যাপাসিটি তো তোমার এই 5+1 রেসিডুয়াল ভলিউম আর এই টোটালটাকে ধরে হবে। অফকোর্স এটা ডিপেন্ড করে যে সেক্সের ওপরে, ছেলেদের একটু বেশি হয় বা অল্টিটিউডে গেলে মোস্ট প্রবলি তাদের একটু বেশি হয়। আর দেয়ার রেসপিরেশন ওয়েভ ডিউ টু চেঞ্জ ইন ভলিউম এন এয়ার, নট সিসিএনএসের ওপর ডিপেন্ড করে না, এটাই বলতে চাইছে। আর নাকে less than 3 মিলিমিটারের মতো জিনিসপত্র ঢোকে, এইগুলো জাস্ট একবার দেখে নেবে, ঠিক আছে। আর এখানে ডেড স্পেস হচ্ছে মানে দ্য পার্ট অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক যেটা কোনো ডাইরেক্ট গ্যাস এক্সচেঞ্জে টেক পার্ট করছে না। আমরা যেটা কন্ডাক্টিং জোন পড়লাম এত ফার্স্টে, সেইটা হচ্ছে অ্যানাটমিক্যাল ডেড স্পেস। সেখানে 150 ml মতো এয়ার ট্র্যাপ থাকে, তার মধ্যে নোজ থেকে টার্মিনাল ব্রঙ্কিওল অব্দি আমরা যা বললাম সেইগুলো জাস্ট এয়ার মুভমেন্টের জন্য ওটাকে রাখা। ফিজিওলজিক্যাল কি, ফিজিওলজিক্যাল হচ্ছে যদি আমার কোনো অ্যালভিওলাই কাজ মানে নন ফাংশনাল হয়ে যায়, ধরো চোখ করে ব্লক হয়ে গেছে সেইটা, বা ধরো কোনো অ্যালভিওলার আশেপাশে ব্লাড ভেসেল নেই, তাহলেও এক্সচেঞ্জ করবে কী করে? তখন সেই কন্ডিশনটাকে মানে তখন অ্যালভিওলাতে গিয়েও তো কিছু ট্র্যাপ হয়ে যাবে এবং সেই গ্যাসটা এক্সচেঞ্জ হবে না, সেটাকে ফিজিওলজিক্যাল ডেড স্পেস বলা হয়। এগুলো জাস্ট ক্যালকুলেশনস, যে টোটাল টিভি হচ্ছে 500, তার মধ্যে ধরো 150 তুমি ডেড স্পেসে রাখছো, 350কে পাঠাচ্ছ। আর অ্যালভিওলাতে অলরেডি একটু গ্যাস থাকে, সেটা হচ্ছে 150, তাহলে 150 + 350 আবার 500 ml টোটাল হয়ে গেল অ্যালভিওলাইয়ের মধ্যে। এখানে জাস্ট বলে যে কী কী মানে মাসেলস রেসপন্সিবল, তো হচ্ছে অফকোর্স ইন্সপিরেশন করার জন্য মাসেল, এক্সপ্রেশন করার জন্য মাসেল। তো ইন্সপিরেশনের জন্য ডায়াফ্রাম আর এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, নর্মাল ইন্সপায়ার করার জন্য এই দুটো লাগে, ঠিক আছে। আর কিছু সেকেন্ডারি মাসেলসও থাকে, এরা তো সহসা রোল প্লে করে না, কিন্তু আমরা যদি খুব ডিপ ব্রিদিং করি মানে বেশি ইন্সপিরেশন করতে পারি তখন এই মাসেলসগুলো আসবে। 3টে মাসেলস আছে। আর এক্সপিরেশনের জন্য কিন্তু এটা প্যাসিভ প্রসেস, এখানে কোনো এটিপি খরচা হয় না। আর ইন্সপিরেশনে কিন্তু এটিপি খরচা, কারণ মাসেল কন্ট্রাক্ট করছে, এখানে তো জাস্ট রিকয়েল আর রিল্যাক্স করছে, সেক্ষেত্রে এটিপি খরচা হবে না। কিন্তু যদি আমরা ফোর্সফুল এক্সপ্রেশন করি তখন কিন্তু এটিপি খরচা হবে, এটা মাথায় রেখো। তখন এই মাসেলসগুলো রোল প্লে করে অ্যাবডোমিনাল, ইন্টারনাল ইন্টারকোস্টাল, নেক আর ব্যাক মাসেল। তো প্রথমে আমরা ব্রিদিং মেকানিজম পড়বো, এটা জাস্ট কটা ডিফারেন্স আছে পড়ে নেবে। সবচেয়ে বেশি N2 মানে ঢুকতে পারে, কারণ N2 বেশি কনসেন্ট্রেশন, তারপর O2, তারপর CO2, দুটোর ক্ষেত্রেই সেটা ইন্সপিরেশনই বলো আর এক্সপ্রেশনই বলো না কেন। আর রিদমিক ব্রিদিং বা নর্মাল ব্রিদিংকে ইউপনিয়া বলা হয়। তো এখানে জাস্ট বলা হয়েছে যে যখন তুমি ইন্সপিরেশন করবে কিছুই না, বাইরের এয়ারটা আমার লাঙের ভেতরে তো ঢুকবে, তার মানে হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার থেকে আমার ভেতরে প্রেশারটা খুব কম থাকতে হবে। কম মানে নেগেটিভ থাকতে হবে। যে নেগেটিভ প্রেশার ডেভেলপ করবে ডায়াফ্রাম কন্ট্রাক্ট করবে, ডায়াফ্রাম কন্ট্রাক্ট করলে নিচে নেমে যায়। নিচে নেমে গেলে থোরাসিক চেম্বারটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়রভাবেও বাড়বে, আবার ডরসাল ভেন্ট্রালভাবেও বাড়বে। তাহলে সব দিক দিয়েই সাইজটা বেড়ে গেল। তাহলে যেই লাং প্রেশারের সাইজটা বেড়ে গেল অমনি আমার প্রেশারটা কমে গেল, কারণ জায়গা বেড়ে যাচ্ছে কিন্তু গ্যাস তো কম, সেই জন্য হচ্ছে নেগেটিভ প্রেশার তৈরি হলো। এটিপি খরচা হলো। মাসেল কন্ট্রাক্ট করে 2 সেকেন্ড মতো আমরা ইন্সপায়ার করলাম, এবং তোমার সেই মানে যখন আমরা ইন্সপিরেশন করি তখন ভেনাস রিটার্ন বাড়ে, তাহলে রক্ত সব হার্টের দিকে চলে আসবে না, মানে হার্ট রেটও অটোমেটিক্যালি বাড়বে। আর ঠিক তার অপোজিট কাজগুলো কিন্তু এক্সপিরেশনের ক্ষেত্রে হয়, যে ভেতর থেকে আমরা বাইরে বার করি বলে আমার ভেতরে পজিটিভ প্রেশার হতে হবে আর বাইরে নেগেটিভ প্রেশার হতে হবে। এখানে কোনো এটিপি লাগে না, কোনো মাসেল এখানে মানে ফোর্সফুল এক্সপিরেশন না হলে কিন্তু কোনো মাসেলকে লাগে না, ঠিক আছে। তো এখানে ভেনাস রিটার্ন, হার্ট রেট কমে এবং এটার টাইম বেশি লাগে, 3 সেকেন্ড এটাকে লাগে।
আর এখানে জাস্ট তোমার বলা হয়েছে যে এই রিপ কেজ কোথায় থাকে, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল বাইরে থাকে, এইগুলো জাস্ট বলা হয়েছে। আর ব্রিদিং রেট কিসে বাড়ে, বিএমআরে বাড়ে, CO2 বাড়লে বাড়ে, H প্লাস অ্যাসিডিটি, টেম্পারেচার, ব্লাড প্রেশার, লাস্টে বিপি লেখা, ব্লাড প্রেশার এগুলোতে বাড়ে, ঠিক আছে। ব্রিদিং রেট সবচেয়ে কম পাওয়া যায় স্লিপে, এটা মাথায় রেখো। আর নর্মাল ইন্সপিরেটরি মাসল তার ডায়াফ্রাম আর এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল, কিন্তু ডিপ যদি তুমি ইন্সপায়ার করো তাহলেও সেম এই মাসলগুলোই রোল প্লে করবে, কিন্তু এক্সপিরেশনে কোনো মাসেলের রোল প্লে করে না, কিন্তু ডিপ এক্সপ্রেশনে আবার 3টে মাসল যেগুলো আমরা বললাম রোল প্লে করে। আর আরেকটা হচ্ছে নর্মাল ইন্সপিরেশনে এই দুটো করে, ডিপ ইন্সপিরেশন মাসেলে এই দুটোর বাদেও কিন্তু 3টে মাসেল করে, মনে রাখবে, স্কেলিন, ব্যাক আর ওই যে আরেকটা। আর এখানে যে বলছে প্লিউরা মেম্বারকে তুমি যদি পাংচার করো তাহলে ইন্সপিরেশন কিন্তু ইনহিবিট হতে পারে, আর ইন্সপিরেশন কিন্তু ইনহিবিট হয়ে গেলে হার্ট রেটও কমবে এবং কার্ডিয়াক আউটপুটও কমবে, এটা মাথায় রেখো। নেক্সট কী কী প্রেশার থাকতে পারে, এবং বিভিন্ন প্রেশার বিভিন্ন ফেজে কিন্তু চেঞ্জেস হয়। তো আমাদের অ্যাটমসফিয়ার প্রেশার আমরা জানি 760 mm, ইন্টারমিডিয়েট প্রেশার কিছু না, যেটা প্লিউরার মধ্যে থাকে সেটা নর্মালি মনে রাখবে, নর্মাল কন্ডিশনে নেগেটিভ -2.5 থাকে, ঠিক আছে। যেই আমরা ইন্সপায়ার করবো ওটা আরও কমবে -6.5, ঠিক আছে। ফোর্সফুল এক্সপ্রেশন, এবার তো তুমি ছাড়ছো তো অফকোর্স, তাহলে প্লিউরার প্রেশার পজিটিভ হতে হবে, কিন্তু পজিটিভ মানে কি, মানে সেইটার সাপেক্ষে পজিটিভ, -6 সাপেক্ষে পজিটিভ, বলে ধরো -2 হচ্ছে, কিন্তু কোনোদিনও প্লিউরাল প্রেশার কিন্তু 0-র ওপরে ওঠে না, এটা মাথায় রাখতে হবে, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপর হচ্ছে অ্যালভিওলার প্রেশারটা হচ্ছে অ্যালভিওলার মধ্যে কত রাখবে, তো নর্মালি ইটস ইকুয়াল টু দ্য 760 mm Hg, কিন্তু ইন্সপিরেশন করলে -1 হয়, এক্সপ্রেশন করলে +1 হয়। ট্রান্স মিউরাল হচ্ছে মানে এই দুটোর ডিফারেন্স, দুটোকে মাইনাস করলে যেটা পাও সেটা, তো এটা কেন রাখা হয়, এটা রাখা হয় যাতে কোল্যাপস না হয়ে যায়, এটা জাস্ট দেওয়া হয়েছে অ্যালভিওলার, প্লিউরাল আর ট্রান্সমেমব্রেন কাকে বলে। আর ট্রান্সথোরাসিক প্রেশারটা কি, যতটা অ্যালভিওলার প্রেশার আছে মাইনাস ব্যারোমেট্রিক প্রেশার, যদি এটা কোনো সময় অঙ্ক করতে দেয় যে সেটুকু মাথায় রাখবে। এটা ওপরের যে গ্রাফটা সেটা লাং ভলিউম, তো আমরা জানি বয়েলস ল থেকে মনে হয় যে প্রেশারের ভলিউম ইনভার্স রিলেশনশিপ, তাই দেখো নিচের দিকে যখন ঝুঁকেছে তখন কিন্তু এই গ্রাফটা ওপরের দিকে উঠেছে, ইনভার্স রিলেশনশিপ বলেই লাং ভলিউমের এটা তুমি দেখবে। আর এগুলো হচ্ছে প্রেশার, ওপরেরটা হচ্ছে অ্যালভিওলার প্রেশার, -1 দেখো ইন্সপিরেশনের সময়, আর +1 এক্সপিরেশনের সময়। আর প্লিউরাল প্রেশার -6 ইন্সপিরেশনের সময়, এক্সপিরেশনের সময় কিন্তু সেটা -2-র কাছে, মানে এটা পজিটিভ -6-এর সাপেক্ষে, কিন্তু কোনোদিনও 0-র ওপরে দেখো উঠছে না। আর এই দুটো ডিফারেন্সকে ট্রান্সমিউরাল প্রেশার, অনেক সময় গ্রাফ থেকে অঙ্ক দিতে পারে, তো জাস্ট গ্রাফে পয়েন্টসগুলো বাদিক থেকে নিয়ে নেবে আর মাইনাস করে দেবে, তাহলে ইজিলি ফর্মুলা বসিয়ে করতে পারবে। নেক্সট এবার কীভাবে তুমি এক্সচেঞ্জ করছো গ্যাস, এটা তো জাস্ট দেখবে যে এখানে দেখানো হয়েছে, ধরো এটা একটা অ্যালভিওলাই, ফার্স্ট লেয়ারটা সারফেক্টেন্ট থাকে, তারপর একটা ফ্লুইড লেয়ার থাকে, তারপরে অ্যালভিওলার এপিথেলিয়াল থাকে, তারপরে অ্যালভিওলার বেসমেন্ট থাকলো, মাঝখানে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, তারপরে আবার এন্ডোথেলিয়াল সেলস অফ দ্য ব্লাড ভেসেলস, HB and RBC, এইভাবে এক্সচেঞ্জ হয়, এটা মাথায় রাখো। আর এইগুলো খুব দরকার, যে O2 ঢুকছে, CO2 বেরোচ্ছে, তো অ্যালভিওলির মধ্যে PO2 104 থাকে, PCO2 40 থাকে, ঠিক আছে। হলো টাইপ 1 অ্যালভিওলার সেলস অলওয়েজ কিন্তু পারফিউশনে হেল্প করবে, মাথায় রাখবে। টাইপ 2 সারফেক্টেন্ট বানায়, কিন্তু টাইপ 1 অ্যালভিওলার সেলস পারফিউশনে রোল প্লে করে, এটা মাথায় রেখো। তো CO2টা পালমোনারি আর্টারি থেকে এসে বেরিয়ে যাচ্ছে, আর O2টা আসছে সেটা পালমোনারি ভেনের দ্বারা হার্টে আসছে, তারপর হার্ট থেকে তোমার চলে যাচ্ছে অ্যাওর্টার মাধ্যমে বিভিন্ন জায়গায়, সেখানে PO2 95 থাকছে, PCO2 40 থাকছে, বেড়াস যখন আমরা সিস্টেমিক ভেন দিয়ে CO2 তুলছো তখন CO2 45 থাকছে আর O2 40 থাকছে। আর এইটা হচ্ছে ডিফিউশন অফ দ্য এয়ার হচ্ছে পার্শিয়াল প্রেশারের উপর ডিপেন্ড করে, এটা তো জাস্ট পার্সেন্টেজ দেখিয়েছে, এবার হচ্ছে ইন্ডিভিজুয়াল কার কী কী কন্ট্রিবিউশন। তো O2-র 158 মানে অ্যারাউন্ড 160 ধরো, CO2-র 0.3 খুবই কম, আর N2-র দেখো 596, ঠিক আছে। এবার এখানে এইটাই দেখানো হয়েছে যে বাইরে O2 ধরো 158 আছে, এবং আমরা পড়লাম যে অ্যালভিওলার মধ্যে 104 থাকে, তো ভেতরে কম বাইরে বেশির জন্য কিন্তু বাইরে থেকে ভেতরে O2টা আসে, বেড়াস দেখো CO2টা পুরো অপোজিট, CO2 ভেতরে বেশি 40, বাইরে আই থিঙ্ক 32, তো সেই জন্যই CO2টা ভেতরে বেশি বলে ভেতর থেকে বাইরে খুব ইজিলি চলে যায়। তো পারফিউশন আর ভেন্টিলেশনের একটা ইকুয়েশন থাকে, সেটা সবসময় চেষ্টা করা হয় 1 রাখার বা নিয়ার অ্যাবাউট 1 রাখার, তাহলে সেটাকে বলবো পারফেক্ট ম্যাচ, যে একদম ঠিকঠাক হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ব্লাড ভেসেলের ডায়ামিটার 5 মাইক্রোমিটার, RBCর ডায়ামিটার কিন্তু 8 মাইক্রোমিটার, তাহলে RBCকে যদি ব্লাড ভেসেল দিয়ে ফ্লো করতে একটু ঝুঁকে ফ্লো করতে হবে, ঠিক আছে। তো দেখো যখন বলছে ভেন্টিলেশনটা কম হয়ে যাচ্ছে এবং পারফিউশনটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে তো খুব সমস্যা হবে। ভেন্টিলেশন কখন কম হয়, ধরো আমরা খেয়েছি কিছু, গলায় সাপোজ কিছু একটা আটকেছে, ঠিক আছে, গলায় দেখো একটা যদি চোখ হয়ে যায় তাহলে কি, তাহলে অ্যালভিওলাইতে তো আর অক্সিজেন বেশি ঢুকতে পারছে না, তাহলে লেস অক্সিজেন ইন অ্যালভিওলাই, কিন্তু আরবিসি তো যেরকম ফ্লো করে সেরকম ফ্লো করছে, এবং আরবিসি তো তাহলে ওটুকে পাচ্ছে না, সমস্যা হয়ে যাচ্ছে, তো ফ্লো করেই যাচ্ছে, তাহলে সব আরবিসিগুলোই তো ডিভাইড অফ অক্সিজেন হয়ে যাচ্ছে, তো সেটা তো কাম্য নয়, সেটা ব্রেন যখন সেন্স করতে পারে ও করে ফেলবে ভেসোকনস্ট্রিক্ট। দেখো ভেসোকনস্ট্রিক্ট যখন করে ফেলেছি তখন কি অত ফাস্টার আরবিসি মুভ করতে পারবে, পারবে না, তাহলে অল্প যেটুকু O2 আছে এবার আরবিসির অ্যামাউন্টটা আমরা কমিয়ে ফেললাম, এইভাবে আমাদের বডি ঠিকঠাক করে, মানে ব্লাড রেটটাকে কমায়, আরবিসি ফ্লোটাকে কমায়। আর ঠিক উল্টো, এবার ধরো পারফিউশন কমে যাচ্ছে, ভেন্টিলেশন বেড়ে যাচ্ছে, মানে এবার লাঙে কোনো প্রবলেম তো নেই, ব্লাড ভেসেলে ধরো ক্লট ফর্ম হয়ে গেছে, তাহলে এখানে কী হচ্ছে, O2 তো সব বেশি জমা হচ্ছে লাঙের বেলাতে, কিন্তু আরবিসি তো ক্লটের জন্য এগোতে পারছেন, তাই এখানে লেস আরবিসি, সেটার জন্য ব্রেন কী করবে, ব্রঙ্কিও কনস্ট্রিক্ট করবে, অর্থাৎ অ্যালভিওলার ওয়ালটাকে কনস্ট্রিক্ট করবে, অ্যাজ রেজাল্ট যা বেশি O2 আসছিল আর বেশি O2 আসতে পারবে না, তাহলে লেস আরবিসিকে ব্যালেন্স করার জন্য আমরা লেস O2 করে ফেললাম।
আচ্ছা, নেক্সট এইটা একটু দেখে নেবে যে কীভাবে সার্কুলেশন এবং কী প্রেশার ডিফারেন্সের জন্য O2 আমাদের টিস্যুর মধ্যে ঢুকছে, CO2টা বেরিয়ে যাচ্ছে, এটা জাস্ট একবার কনসেন্ট্রেশনসগুলো দেখে নিও। নেক্সট হচ্ছে এটাই বলা হয়েছে পারফিউশন টাইপ 1 সেলস। আর হ্যাঁ, এবার হচ্ছে ট্রান্সপোর্ট অফ গ্যাসেস কীভাবে করবে। তো CO2 একটা তো তোমার ডিজলভ ফর্ম্যাটে মানে প্লাজমায় যায় 7%, মেজর HCO3 ফর্ম্যাটেই যায়, সেটা হচ্ছে 70%, আর কার্বামিনো HB কি সেটা আমরা পড়ছি 25%। এবার এটা ডিফারেন্স একটা আর্টিকেল ব্লাডে পড়ো, একটা ভেনাস ব্লাডেও পড়ে নিও, ঠিক আছে। O2 কিন্তু সবসময় HbO2 ফর্ম্যাটেই আমরা পাবো, কিন্তু H2ওকে কিন্তু CO2কে কিন্তু আমরা ওই রকমভাবে পাবো না, CO2কে ম্যাক্স আমরা HCO3 হিসাবেই পাবো। এখানে HCO3 হিসেবে কীভাবে পাবো সেটা দেখো, এখানে দেখিয়েছে, পড়ে নিও যে সিএল বা তোমার ভেতরে ঢোকে এবং HCO3টা বাইরে আসে, প্লাজমা ওইভাবে ফ্লো করে, ঠিক আছে। আর একটাকে ক্লোরাইড শিফট বলে, একটাকে রিভার্স ক্লোরাইড শিফট বলে। আর কার্বামিনোটা কিছুই না, CO2 যখন হেমোগ্লোবিনের সাথে গিয়ে বাঁচবে, ধরো এটা হেমোগ্লোবিন আলফা বিটা, মাঝখানে হিম আছে, কিন্তু হিমের সাথে গিয়ে তো অক্সিজেন বাঁধে, ওটা তো অক্সিজেন বাইন্ডিং সাইট। CO2 কোথায় বাঁধে, অ্যামাইনো টার্মিনাস যেগুলো আছে তার সাথে গিয়ে চারটে বসে পড়লো, সেটাকে কার্বামিনো আমরা হেমোগ্লোবিন বলছি। O2 বাইন্ডস অ্যাট HB's ইম, বাট CO2 বাইন্ডস অ্যাট অ্যামাইনো টার্মিনাল এন্ড, যেটা মাথায় রাখতে হবে। আর এবার হচ্ছে O2 কীভাবে ট্রান্সপোর্ট করবে, শুধুমাত্র 3% প্লাজমায় যায়, সেটাকে আমরা ডিজলভ ফর্ম বলছি, এবার 97% কিন্তু ট্রান্সপোর্টে HB দিয়ে। তো HB তো তোমরা জানোই যে টেট্রামার অ্যালোস্টারিক এনজাইম পজিটিভ কোঅপারেটিভিটি শো করে, সিগমোইডাল কার্ভ দেখায়, দেখো এটা। আর O2 যত ঢুকবে তত লোডিং হবে, আনলোডিং কমবে, এবারে P2 কমে গেলে তত বেশি আনলোডিং হবে, আনলোডিং বাড়বে, এটা মাথায় রেখো। এগুলো আমরা যদিও বায়োকেমিস্ট্রি একটু বেশি করে পড়বো, টি স্টেট আসছে তখনই ভালো করে আমরা পড়বো। আর হ্যাঁ, এটা এখান থেকে সবথেকে বেশি কোয়েশ্চেন আসছে কখন গ্রাফটা ডান দিকে যাবে আর কখন গ্রাফটা বাঁ দিকে যাবে। যখন O2 সাথে অ্যাফিনিটি কমে যায় তখন কিন্তু ডান দিকে কার্ভ শিফট করে, সেটাকে টি স্টেট বলছি, তার মানে O2 খুলে যাচ্ছে তাই আনলোডিং বাড়ছে। আর যখন O2 সাথে হেমোগ্লোবিনের খুব ভালো সম্পর্ক, তাহলে অ্যাফিনিটি বেশি, তখন দেখবে কার্ভটা বাঁ দিকে যায়, সেটাকে আমরা রিল্যাক্স স্টেট বলবো এবং লোডিং বলবো, ঠিক আছে। তাহলে কখন ডান দিকে যাবে মানে কখন ছাড়াছাড়ি হয়ে যাবে, যখন H+ বেড়ে যাবে, PH কমে যাবে, CO2 বেড়ে যাবে, HCO3 বাড়বে, H+ বাড়বে, কার্বনিক অ্যাসিড বাড়বে, তখন O2কেও ছেড়ে দেবে, সেটাকে বোর এফেক্ট বলা হয়, এটা মাথায় রেখো। কারণ HBর 147 হিস্টিডিন রেসিডিউস তো H+এর জন্য প্রোটনেটেড হয়ে যাবে, প্রোটনেটেড হয়ে গেলে ও ইন্টারাক্ট করবে নেগেটিভ অ্যাসপার্টিক অ্যাসিডের সাথে, ন্যাচারাল টি স্টেটটা আরও বেশি স্টেবিলাইজ করবে, ঠিক আছে। যখন O2 নেই তখন কিন্তু ওদের মধ্যে সলভেজ ইন্টারাকশন থাকবে, এটা মাথায় রেখো। আর 2,3-BPG অনেক সময় গ্লাইকোলাইসিসে তৈরি হয়, তো সেটাও টি স্টেটকেই প্রেফার করে, তাহলে আনলোডিং হয়ে যাবে। 2,3-BPG এন্টার্স মিডল অফ HB অ্যান্ড ডু বন্ড উইথ দ্য অ্যামাইনো অ্যাসিডস অফ HB, সেখানে ন্যাচারাল O2 ওখানটা বসতে পারবে না, বাধা পেয়ে যাবে। টেম্পারেচার বাড়লেও কিন্তু কনফর্মেশন চেঞ্জ হয় এবং O2 খুলে যেতে বাধ্য হয়। আর কোনটা বন্ধুত্ব বাড়াবে বা লেফটে শিফট করবে, একদম নাইট্রেটস, অক্সিডাইজিং কম্পাউন্ডস, বা যারা ওপরে অ্যাডাপ্টেড অ্যানিমালস লাইক লামা, ভিকিউনা, এরা কিন্তু বেশি অ্যাফিনিটি থাকে টুয়ার্ডস O2, ঠিক আছে। এদের আবার অল্টিটিউড বলে পিএইচ বাড়ে, তো ওদের ওই 147 হিস্টিডিন রেসিডিউ থেকে ডিপ্রোটানেশন হয়ে যায়। ফিটাল আরবিসি যেটা আলফা 2 গামা 2 দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, তাদের কিন্তু অ্যাফিনিটি অনেকটা বেশি, তাই এদের কার্ভটা দেখবে লেফটের দিকে হয়, এদের লোডিং বেশি হয়। এটা হচ্ছে মায়োগ্লোবিন তো খুব মানে এক্সট্রিম কন্ডিশনে কাজ করবে, একটা ক্যাটালাইটিক সাবইউনিট রয়েছে, যেহেতু যে O2কে স্টোর করে রাখবে, 1 মলিকুল অফ দ্য O2কে স্টোর করতে পারে, স্ট্রাকচার লাইক দ্য β1 চেন অফ দ্য হিমোগ্লোবিন মলিকুল। এরা কিন্তু মাইকেলিস মেকানিন ইকুয়েশন ফলো করে এবং হাইপারবোলিক কার্ভটা শো করে, তাহলে এ একদম দেখো বাদিকে বলে মায়োগ্লোবিন করা হয়েছে, ঠিক আছে। বিটা হচ্ছে তোমার ওই ফিটাল বা নাইট্রেটওয়ালা এফেক্ট, লামা, ভিকিউনা এদের। সি তো নর্মাল হেমোগ্লোবিনওয়ালা, ব্যারেজ ডান দিকে শিফট করে যাচ্ছে কারা, অ্যাসিডিটি করে দিয়েছো বা 2,3-BPG দিয়ে দিয়েছো বা টেম্পারেচার বাড়িয়েছো, তাহলে প্রোটনেশন হয়ে খুলে গেছে। আর ডিজিজ কন্ডিশনটা মাথায় রেখো, নিচেরটাই সিকল সেল অ্যানিমিয়া, আর HBC ক্রিস্টাল ফর্ম অ্যানিমিয়া, আর HB এটা হচ্ছে নর্মাল অ্যানিমিয়া, ঠিক আছে। এটা হচ্ছে কীভাবে পাহাড়ি এলাকার লোকেরা মানে পাহাড়ি এলাকায় গেলে কীভাবে আমরা অ্যাক্লিমাটাইজ করি, ধরো হাইপক্সিয়া হচ্ছে, O2 কমে যাচ্ছে, O2 যে কমে যাচ্ছে আমাদের বডির মধ্যে হিফ 1 আলফা ইনডিউসিবলি এক্সপ্রেস হচ্ছে, তার সাথে হিফ β1, ঠিক আছে। তো নর্মালি আমরা যখন মানে প্লেন ল্যান্ডে থাকি হিফ 1টাকে আমরা প্রডিউসামালি নষ্ট করে ফেলি, কিন্তু যখন হাইপক্সিয়া হবে এরা দুজনেই, এরা অ্যাকচুয়ালি হাইপক্সিয়াল জিন্স, তো এরা অ্যাক্টিভেটেড হয়ে গেল, এরা যে অ্যাক্টিভেটেড হয়ে গেল অন্যান্য হাইপক্সিয়াল জিন্সকে অ্যাক্টিভেট করলো, ইরিথ্রোপয়েটিন কিডনি থেকে রিলিজ করালো, তাতে আরও বেশি আরবিসি তৈরি হবে, মায়োগ্লোবিন বাড়লো যাতে O2টা স্টোর হয়, সাইটোক্রোম অক্সিডেসকে বাড়ালো, ঠিক আছে। এবার দেখো VHL জিন হচ্ছে একটা TSD মানে ভালো, ঠিক আছে। এবার কোনো ক্ষেত্রে সেটার যদি তোমার ইয়ে হয়ে যায় মানে ওভার এক্সপ্রেসড হয়ে যায় কোনো ক্ষেত্রে, তাহলে কিন্তু এ অনেক সময় অনকোজিনে কনভার্ট হয়ে ক্যান্সার করতে পারে, কারণ হিফ জিন যেটা সেটা একটা প্রোটো অনকোজিন, ঠিক আছে। তো সবসময় দরকার নেই বলেই তো আমরা প্রোটিউসোমাল লাইসিস করে নষ্ট করছি, কিন্তু কোনো ক্ষেত্রে যদি অলওয়েজই তোমার অ্যাক্টিভেটেড থাকে তাহলে কিন্তু মানে ধরো হাইপক্সিক কন্ডিশনে অ্যাক্টিভেটেড থাকলে তাহলে কিন্তু এ আবার যেমন হাইপক্সিক জিন্স বা ইরিথ্রোপয়েটিনকে এক্সপ্রেস করে, এরা আবার গ্রোথ ফ্যাক্টর জিন্সকেও দেখা গেছে যে
জাগিয়ে তুলতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনকোচিনেও কনভার্ট হয়ে যেতে পারে, মাথায় রাখতে হবে, ঠিক আছে। এটা তো রেগুলেশন অফ ব্রিদিং আমরা নেক্সট ভিডিওতে পড়বো।